এভরিওয়ান, আমার চ্যানেল নেভার স্টেবলে তোমাদের সকলকে স্বাগত। সমস্ত স্টুডেন্ট যারা সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদেরকে সবাইকে আমার তরফ থেকে, নেভার স্টেবলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এবং যারা তোমরা সায়েন্স নিয়ে এগোতে চাইছো তাদের জন্য আমি চেষ্টা করব যে আমার তরফ থেকে আমি যে সাবজেক্টটা পড়াই ফিজিক্স, সেটার সম্বন্ধে একটা সঠিক ধারণা তোমাদেরকে দেওয়ার এবং তোমাদের যেটা কোয়ারিজ থাকবে সেগুলোকে অনেকটা ক্লিয়ার করার আমি চেষ্টা করব। দেখো, প্রথম একটা কথা মনে রাখো হচ্ছে ক্লাস 10-এ তোমরা যে সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্সটা পড়েছো তার থেকে ফিজিক্স কিন্তু অনেকটাই আলাদা। মানে একটা আলাদা বলতে এমনটা নয় যে তুমি সম্পূর্ণ কিছু নতুন জিনিস শিখবে, বাট বেশ কিছু নতুন জিনিস শিখবে যেগুলো তোমার ভবিষ্যতে অনেক দূর এগোতে তোমাকে সাহায্য করবে। এবং মনে রাখবে একটা কথা, যে তুমি নেচারকে যেভাবে ডেসক্রাইব করো এই সমস্ত জিনিস তুমি ফিজিক্স থেকে পাবে। এবং যখন তুমি নেচারের ভিতরে প্রবেশ করবে, কিভাবে নেচার রিয়্যাক্ট করে, কিভাবে নেচার রিয়াকশান করে, কিভাবে নেচার অন্য কিছুর সাথে, মানে একটা বস্তু অন্য কোনো বস্তুর সঙ্গে কীভাবে রিয়্যাক্ট করে, সেগুলো যখন তোমরা পড়বে, তোমরা কেমিস্ট্রি নিয়ে আলোচনা করবে। তো এইভাবে দুটো সাবজেক্ট, মানে একটা বই ফিজিক্যাল সায়েন্স, দুটো সাবজেক্ট ফিজিক্স আর কেমিস্ট্রিতে ভাগ হয়। আমি বেসিক্যালি তোমাদের দাদা ভাস্কর কর্মকার তোমাদেরকে ফিজিক্সটা এগিয়ে নিয়ে যাব। এবং কিভাবে আমাদের যেহেতু ক্লাস 11 এখন সেমিস্টার সিস্টেম, তো আমাদের ফাঁকি মারার সময়টা অনেকটাই কম। কারণ বুঝতেই পারছো, একটা বছরকে হাফ করে 6 মাস করে ভাগ করলেও তোমরা কিন্তু পুরোপুরি 6 মাস কখনোই পাবে না। মার্চের 1 তারিখ থেকে আমার কোচিং উন্মেষে পড়ানো শুরু হচ্ছে ফিজিক্স সাবজেক্টটা, এবং ম্যাথ শুরু হচ্ছে আই গেস বুধবার থেকে। ঠিক আছে, তো যারা এনরোল করতে চাও আমি ডেসক্রিপশানে আমাদের লিঙ্ক এবং আমাদের ফোন নাম্বার আমি দিয়ে দেবো অফলাইন ক্লাসে যারা জয়েন করতে চাও। আর যারা অনলাইনে পড়াশোনা করতে চাইবে তারাও বলতে পারো, আমি সেপারেটলি ইউটিউব বা গুগল মিটে ক্লাস করাতে পারি এক্সট্রাভাবে, কোনো সমস্যা নেই, তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। ঠিক আছে, সো আমরা মেনলি বেসিক্যালি ভালো করে শিখবো, পড়বো, জানবো, বুঝবো। ঠিক আছে, তাহলে আজকের প্রথম যে ক্লাসটা আমি করাবো, যে চ্যাপ্টারটা নিয়ে, সেই চ্যাপ্টারটা হচ্ছে ফিজিক্সের জগতের এমন একটা বিষয়, এমন একটা অধ্যায় যেটা একা ফিজিক্সের অর্ধেক বা মোর দ্যান 60% নিয়ে বসে আছে বলা যেতে পারে। এবং যেটা না জানলে ফিজিক্স সম্পর্কে তোমার কোনো নলেজ তৈরি হবে না। খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, যেটা সম্বন্ধে ক্লাস 9-এ আমরা খুবই স্বল্প বিষয়ে খুবই স্বল্পভাবে আমরা একটু জাস্ট সেই শব্দটা শুনেছিলাম। তো সেই শব্দটা আজকের ক্লাস 11-এ আমরা একটা চ্যাপ্টার হিসেবে পড়বো। এবং যারা কোনো ছেলে বা মেয়ে ফিজিক্স ফিল্ডে আগে যাবে, যে মেন দেবে, যে অ্যাডভান্স দেবে, বা যে কোর্স সাবজেক্ট নিয়ে অনার্স, মাস্টার্স, পিএইচডি এই লাইনে যাবে, তাদের ক্ষেত্রে এই চ্যাপ্টারটাই পরবর্তীকালে একটা বইয়ে রূপান্তরিত হবে। তো আমরা সেইভাবে এর প্রত্যেকটি বিষয়কে একটু বোঝার চেষ্টা করব। এবং দেখো, একটা কথা বলি, এমনটা নয় যে ফিজিক্স সাবজেক্টটা আমি খুব ভালো পড়াতে পারবো বা আমি খুব ভালো পড়াই, এরকমটা কখনোই নয়। আরও অনেক তাবড় টিচার আছে, আলাক পান্ডে আছে পিডাব্লিউতে, আরও এইচসি ভার্মা স্যার আছেন, আরও প্রচুর মানুষ আছে যারা ফিজিক্স আমার থেকে অনেক বেটার পড়াবে, কোনো অসুবিধা নেই। বাট আমি তোমাদের দাদার মতন করে, তোমাদের নিজের মতন করে, তোমরা যাতে একটু ইজিলি আর একটু বেটারলি বুঝতে পারো, মানে সেই জায়গাটাই তৈরি করার চেষ্টা করি, যাতে তোমরা ইজিলি আমার কাছে সেগুলো ফেস করতে পারো। যাতে এই সমস্যাটা হচ্ছে, তোমরা আমাকে মেলও করতে পারবে, আমি আস্তে আস্তে নিজের মেল আইডি, নিজের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু অ্যাড করে দেবো। তোমরা যখন তখন যে কোনো প্রশ্ন আসলে, কোনো ম্যাথ হোক বা কিছু হোক, তুমি জিজ্ঞাসা করবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে উত্তর দেওয়ার। ঠিক আছে, চলো। তো প্রথম যে চ্যাপ্টারটা আমরা ফিজিক্সে শুরু করব, বা আমি শুরু করি, দ্যাট ইজ ভেক্টর। এবং এই যে ভেক্টর চ্যাপ্টারটা, এটা নিজেই ফিজিক্সের এমন একটা অধ্যায় যার মধ্যে ফিজিক্সের, ওই যে বললাম, মোর দ্যান 60% এর মধ্যে আছে। যে এটা জানলে আমরা প্রায় বলতে পারি, যদি আমরা জানি, এই যে কথাটা বললাম যে আমরা যদি এটা জানি, এটা জানতে গেলে অনেক দিন সময় লাগবে, যে ভেক্টর কী, অনেক দিন সময় লাগবে। এবং কিন্তু একটা কথা তোমরা একটু মনে রাখো, একটু বুঝে রাখো, যে আমরা কিন্তু প্রপারলি ভেক্টর কি সেটা পড়বো না। ক্লাস 11-এ আমরা ভেক্টর কি
সেটা কিন্তু মেনলি পড়বো না। আমরা কি পড়ব? আমরা পড়ব যে কিছু কোয়ান্টিটিস, আমরা কিছু রুলস পড়ব যেগুলো কোনো কোয়ান্টিটি যদি মেনে চলে তাদেরকে আমরা ভেক্টর বলবো। মানে আমরা অ্যাকচুয়ালি ভেক্টরের অ্যাপ্লিকেশন পড়ব। আমরা অ্যাকচুয়ালি মেনলি কী পড়ব? ভেক্টর কোয়ান্টিটিস, এটা পড়ব ক্লাস 11-এ। এটা আমরা ক্লাস 11-এ ভেক্টর কোয়ান্টিটির সম্পর্কে পড়ব, যে ভেক্টরের যে রুলগুলো, যে কোয়ান্টিটি ফলো করছে সেগুলোকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলছি, এবং সেগুলো সম্বন্ধে আমরা পড়ব। এবং আমরা পড়ব যে কিভাবে আমরা ভেক্টর অ্যাডিশন করি, মানে দুটো ভেক্টরের মধ্যে আমরা কি করে অ্যাডিশন করব সেটা পড়ব। আমরা লেখাটা একটু, ভেক্টর অ্যাডিশন পড়ব, কী করে দুটো ভেক্টরকে আমরা যোগ করব। আমরা ভেক্টর সাবট্রাকশন করব, এবং বলে রাখি যে ভেক্টরের সাবট্রাকশন বলে কিছু তেমন হয় না, বাট আমরা সাবট্রাকশনটা দেখব যে কীভাবে আমরা সেটাকে ইউজ করব কীভাবে করব। আর আমরা এখানে ভেক্টর মাল্টিপ্লিকেশন পড়ব। দেখো, হায়ার স্টাডিজে যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়বে বা যাদের ক্লাস 11-12-এ ম্যাথ থাকবে, তারা কিন্তু প্রপারলি ক্লাস 12-এ গিয়ে ভেক্টর কী সেটা সম্বন্ধে একটু হলেও নলেজ তারা গ্যাদার করবে, যে হোয়াট ইজ ভেক্টর। এবং তারা যখন সেট থিওরি পড়বে, যারা যখন ম্যাট্রিক্স পড়বে, ডিটারমিনেন্ট পড়বে, তারা সেখানে ভেক্টর স্পেস বা ভেক্টর আদতে হয়টা কি সেটা অনেকটা জানবে। তা আমরা ক্লাস 11-এ যেহেতু ক্লাস করছি, আমরা আপাতত ভেক্টর কোয়ান্টিটি নিয়ে কথা বলবো। তোমরা যদি এই সম্বন্ধে ক্লাস চাও, যে দাদা ভেক্টরটা সম্বন্ধে আমি আরেকটু ডিপলি আর একটু অ্যাডভান্স জানতে চাই, তোমরা আমাকে কমেন্ট করো, আমি করাবো সেটা সময় পেলে। যে হোয়াট ইজ ভেক্টর সেটা আমি করাবো, অসুবিধা নেই, ঠিক আছে? যতটুকুনি আমার জ্ঞান নলেজ সেটুকুনি আমি চেষ্টা করব করানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, তো এই কটা জিনিস সম্পর্কে আমরা পড়বো, জানবো। তাহলে আপাতত আমরা ভেক্টর কোয়ান্টিটিস বা ভেক্টর কোন কোন কোয়ান্টিটিসগুলোকে আমরা ভেক্টর বলি সেটা একটু বোঝার আমরা চেষ্টা করি, যে which kind of quantities is called a vector। কোন ধরনের কোয়ান্টিটিগুলোকে আমরা ভেক্টর বলবো সেইটা আমরা একটু প্রথমে বোঝার চেষ্টা করি। দেখো, ক্লাস 9-এ তোমরা পড়েছো যে কোয়ান্টিটি, বা আমি যদি বলি যে রাশি কয় প্রকার হয়? 2 প্রকার তোমরা পড়েছো। কী কী রাশি? একটা হচ্ছে স্কেলার। আচ্ছা, আমি বাংলা আর ইংলিশ একটু মিলিয়ে করব, ঠিক আছে, যাতে তোমাদের একটু সুবিধা হয়। স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। এবং তোমরা হায়ার স্টাডিজে গিয়ে আরেকটা কোয়ান্টিটি সম্পর্কে জানবে, যেটাকে বলবো আমরা টেনসর। এবং এটা অবশ্যই তোমরা হায়ার স্টাডিজে, মানে প্রায় অনার্সে গিয়ে তোমরা এটা সম্বন্ধে জানতে পারো, যে হোয়াট ইজ টেনসর। এটা একদম ডিফারেন্ট একটা চ্যাপ্টার। টেনসর সম্পর্কে একটা পুরো আলাদা সিরিজ বের করা যায়। সময় হলে, সুযোগ হলে, ভগবান চাইলে আমরা সেগুলো আস্তে আস্তে শিখবো, অসুবিধা নেই। তো বেসিক্যালি স্কেলার আর ভেক্টর সম্পর্কে একটু যদি কথা বলি, যে স্কেলার কোয়ান্টিটি আমরা কাদেরকে বলি? যে সমস্ত রাশিগুলো মানে ক্যালকুলেশন করার জন্য যাদের শুধুমাত্র মানটা যথেষ্ট, তাদেরকে আমি স্কেলার বলবো। এবং যাদের শুধুমাত্র মান নিয়ে আমি কথা বললে তার কোনো প্রপার আনসার পাবো না, মানের সঙ্গে একটা প্রপার ডিরেকশনও আমার দরকার, সেটাকে আমি ভেক্টর বলবো। আমি আস্তে আস্তে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আর টেনসরটা শুনে রাখতে পারো, যে কোনো কোয়ান্টিটি যার হচ্ছে মাল্টিপল ডিরেকশন থাকে, তাদেরকে আমরা টেনসর বলি, যেটা আমরা পরবর্তীকালে জানবো। যারা ফিজিক্স নিয়ে একটু এগোবে বা যারা ম্যাথ নিয়ে এগোবে তারাও জানতে পারবে, কারণ ফিজিক্স আর ম্যাথামেটিক্স কোনো আলাদা সাবজেক্ট নয়। ফিজিক্সকে ডেসক্রাইব করতে গেলে ইউ হ্যাভ টু নিড দ্য ম্যাথামেটিক্স। ইটস আ ল্যাঙ্গুয়েজ, ইটস আ মানে কী বলবো, এটা একটা ওয়ে যে কীভাবে ফিজিক্সকে ডেসক্রাইব করা উচিত, ঠিক আছে?
তাহলে এই জিনিসটা একটু বুঝি যে শুধু মান যথেষ্ট আর মান আর প্রপার ডিরেকশান এটা হলে তবে সেটাকে আমরা ভেক্টর বলবো, সেটা সম্পর্কে একটু হালকা করে আমরা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, যে স্কেলার, ধরো আমি একটা কথা বলছি, যদি বলি বাজারে, ধরো আমি বাজারে গিয়েছি, গিয়ে বলছি আমাকে 5 কেজি আলু দেওয়া হোক। তাহলে আমি লিখছি এখানে 5 কেজি। তাহলে 5 কেজি এটা আমাকে কি বোঝাচ্ছে? আলুর ভর বোঝাচ্ছে, বা বলতে পারি এটা আমার আলুর ওজন বোঝাচ্ছে। ধরে নাও যে এটাকে আমরা আলুর ভর বলতে পারি, বা আমি আলুর ওজন বলতে পারি, যে আমার 5 কিলো আলু দরকার। এবার দেখো আমার এই যে কথাটার মধ্যে 5 কেজি আলু, এই কথাটার মধ্যে মাধ্যমে যে দোকানদার কিন্তু বুঝে গেল যে আমার 5 কেজি আলুই দরকার, এবং সেটাকে পরিমাপ করে মেপে সে আমাকে দিয়ে দিল। তাহলে আমাকে এক্সট্রা করে কোনো অন্য কিছু বোঝাতে লাগলো না, যে আমার 5 কেজির সঙ্গে এক্সট্রা কোনো কথা বলতে লাগলো যাতে আমার ওই আনসারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো এখানে দেখো শুধুমাত্র মান কিন্তু দিয়ে আমি এই আনসারটাকে বা এই প্রবলেমটাকে সলভ আউট করতে পারছি, এই কোয়ান্টিটিটাকে আমি ডেসক্রাইব করতে পারছি যে 5 কেজি আলু দরকার, যেটাকে একটা পরিমাণ না একটা আলুর ভর বা ওজনকে বোঝাচ্ছে যে 5 কেজি দরকার আমার সেটা। তাহলে এই 5 কেজি পরিমাণ মানে এই ভরটাকে আমরা বলছি স্কেলার কোয়ান্টিটি, আমরা স্কেলার কোয়ান্টিটি। বাট এবার ধরো একটা কথা মন দিয়ে শোনো, ধরো আমি তোমাকে দুটো কথা বলছি। একটা বলছি যে 20 steps along north direction, আরেকটা কথা বলছি 20 steps along south direction। একটা কথা বলছি 20 steps along north direction, 20 steps along south direction। এবার যদি এই দুটো কথাকে যদি আমি একটু গ্রাফিক্যালি দেখাই, 20 এটা যদি আমরা করি, এটাকে ইস্ট বলি, এটাকে ওয়েস্ট বলি, এটাকে সাউথ বলি, এটাকে নর্থ বলি। তাহলে যদি বলি 20 steps along নর্থ ডিরেকশন, তাহলে ধরো এই একটা দূরত্ব ধরে বোঝাচ্ছে, এটাকে ধরে নাও আমি বলছি 20 স্টেপ। কিন্তু যদি আমাকে বলি যে 20 steps along সাউথ ডিরেকশন, তাহলে কিন্তু আমার এই দিকটাকে দেখাবে, কারণ এটা সাউথের ডিরেকশন। ভালো করে দেখো, এটা সাউথের ডিরেকশন, এটা নর্থের ডিরেকশন। তাহলে এখানে দেখো যে ভ্যালু বা যে মানটা আমি ইউজ করছি, মান দুটো ক্ষেত্রেই সেম, মান দুটো ক্ষেত্রেই সেম, সেটা কত? 20 স্টেপ। কিন্তু 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 দুটো মান সমান হওয়ার সত্ত্বেও আমার যে রেজাল্ট এসছে সেই রেজাল্টটা কিন্তু সেম নয়, রেজাল্টটা কিন্তু সেম নয়। একটা 20 স্টেপ আমাকে দেখাচ্ছে যে তুই উপরের দিকে যা, একটা 20 স্টেপ আমাকে দেখাচ্ছে যে তুই নিচের দিকে যা, কারণ এটা হচ্ছে নর্থ ডিরেকশন, এটা হচ্ছে আমাদের সাউথ ডিরেকশন। তাহলে দেখো এই যে কথাটা আমি এখানে বললাম, সেই কথাটাতে 20 স্টেপস নর্থ মানে আমাকে একটা আলাদা মান দিল, আলাদা কোয়ান্টিটি দিল। 20 স্টেপ সাউথ মানে আমাকে আলাদা একটা কোয়ান্টিটি দিল, একটা আলাদা কোয়ান্টিটির ফিলিং দিল। যদি বলো ভ্যালু কত, দুজনের সেম, ভ্যালুর জন্য সেম, বাট ডিরেকশনটা আলাদা হওয়ার জন্য কিন্তু পুরো উত্তরটা বা পুরো রেজাল্টটা কিন্তু পাল্টে গেল। একজন গেল উপরের দিকে, বা বলতে পারো একজন গেল প্লাস ডিরেকশনের দিকে, একজন গেল মাইনাস ডিরেকশনের দিকে। তাহলে কখনোই দুজনের সমান হতে পারবে না, তাই না? দুজনের ইনিশিয়াল পয়েন্ট সেম, দুজনের ইনিশিয়াল পয়েন্ট সেম। ধরো এটাকে যদি আমি দুজনের ইনিশিয়াল পয়েন্ট বলি, তা দুজনের ইনিশিয়াল পয়েন্টটা সেম, বাট দুজনের ফাইনাল পয়েন্ট কিন্তু সেম নয়, দুজনের ফাইনাল পয়েন্ট কিন্তু সেম না। তাহলে এই যে কোয়ান্টিটি, এখানে যে কোয়ান্টিটি এই যে আলোচনা করলাম, সেই কোয়ান্টিটির মান দুটো সমান হচ্ছে, কিন্তু ডিরেকশান যেহেতু আলাদা, তা সেই প্রপার দিকটা আমাকে প্রপার মানটাকে চিনতে সাহায্য করবে। যদি বলি আমি উত্তর, তাহলে উত্তরের দিকে এবার উপরের দিকে আমাকে যেতে হবে, যদি বলি দক্ষিণ তাহলে নিচের দিকে আমাকে যেতে হবে। আরেকটা এক্সাম্পল এখানে যেতে পারে, যেটা তোমরা ওয়ান ডাইমেনশন মোশনে সবসময় তখন শুনবে, বাট আপাতত তোমরা এখানে বোঝো যে এই যে কোয়ান্টিটি, যেখানে একটা মান এবং একটা দিক দুজনকে আমার দরকার সেই কোয়ান্টিটিটাকে এক্সপ্রেস করার জন্য, সেই কোয়ান্টিটিটাকে আমরা বলবো ভেক্টর কোয়ান্টিটি, যার একটা মান যেমন থাকবে তার একটা প্রপার দিক, বা দিক মানে এমন নয় যে কোনো দিক, একটা প্রপার ডিরেকশান থাকবে, এবং এই দুটো জিনিস থাকলে মোটামুটি আমরা তাকে একটা ভেক্টর কোয়ান্টিটি বলবো।
ভেক্টর কোয়ান্টিটি বলবো। মোটামুটি মানে কেন কেন এই কথাটা বলছি যে মোটামুটি, কারণ তোমরা বেসিক্যালি কোনো কোনো কোচিং ক্লাসে যখন পড়বে তোমরা দেখবে হয়তো স্যারেরা তোমাদেরকে বলবেন যে ভেক্টরের মান এবং প্রপার ডিরেকশন থেকে তাকে আমরা ভেক্টর বলি, কিন্তু সবসময় তা হয় না। এর একটা এক্সেপশন কেস আছে। এক্সেপশন কেস বলতে কেমন? তার কারণ হচ্ছে, ধরো আমি যদি বলি যে কারেন্ট আই, কারেন্ট কি, যদি আমি একটা পজিটিভ একটা নেগেটিভ, যদি একটা পজিটিভ একটা নেগেটিভ ব্যাটারিকে যদি একটা যুক্ত করি, তাহলে সেটা কি হচ্ছে না, পজিটিভ ডিরেকশন থেকে কারেন্ট অলওয়েজ নেগেটিভ ডিরেকশনের দিকে যায় বলে আমরা ছোটোবেলায় ক্লাস 10-এ জেনেছি যে প্লাস থেকে কারেন্ট সবসময় মাইনাসের দিকে যায়, কারণ মাইনাস থেকে ইলেকট্রন প্লাসের দিকে যায়। আচ্ছা, ক্লাস 12-এ আমরা শিখবো যে এই যে কথাটা বললাম যে মাইনাস থেকে ইলেকট্রন প্লাসের দিকে যায় এবং প্লাস থেকে ইলেকট্রন মাইনাসের দিকে যায়, সেটা কিন্তু সব ক্ষেত্রে সত্যি নয়। আমি খুব কিছুদিন পরে 12-এর ভিডিওতে ইলেকট্রোস্ট্যাটিকে এটা আলোচনা করব, তোমরা চাইলে দেখতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? কারণ 11-12 প্রায় রিলিভেন্ট, মানে সেম, প্রত্যেকটা চ্যাপ্টার সঙ্গে প্রায় রিলেভেন্ট। আমরা ছোটোবেলায় আমি হয়তো বুঝতাম যে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা আলাদা, বাট এমনটা নয়, অনেক মিল আছে। সেই মিলগুলো আমি আস্তে আস্তে কানেক্ট করে দেবো, তাহলে খুব বেশি সুবিধা হবে, ঠিক আছে? তাহলে দেখো, আই কিন্তু একটা প্রপার ডিরেকশন, যে আই অলওয়েজ প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, কিন্তু আইকে কিন্তু আমি কোনোভাবে ভেক্টর কিন্তু বলবো না। দাদা এটা কি হলো? তুমি বলছো যে আয়ের তো এখানে মান আছে, ধরে নাও 2 অ্যাম্পিয়ার কারেন্ট, আই প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, প্রপার ডিরেকশানও আছে, এটা মানও আছে এবং প্রপার দিকও আছে, তাহলে কেন ভেক্টর নয়? সেটাই আমরা একটু ডিসক্রাইব করার চেষ্টা করবো, বুঝবো। দেখো, সর্বপ্রথম শুনে নাও, ধরো নাও এ কে একটা আমি ভেক্টর কোয়ান্টিটি বলছি, এ কে বলছি আমি একটা ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর বলছি, আপাতত শর্টে আমি এটাকে এ ভেক্টর বলছি। তো বারবার তো আমি এরকম এ ভেক্টর বলে লিখবো না, সেটাকে লেখার একটা টেকনিক আছে, যেটা ইস এ এবং মাথায় এই তীর চিহ্ন, এটাকে আমরা বলবো এ ভেক্টর। যদি বলি বি ভেক্টর, তাহলে আমরা লিখবো এরকমভাবে বি ভেক্টর, ঠিক আছে? এই তীর চিহ্নটা কিন্তু একটু প্রপারলি দেবে, নাহলে স্কুলে কেটে দেবে। বি ভেক্টর, ঠিক আছে? মানে মাথায় এরকম তীর চিহ্ন, এটা দিয়ে আমরা আপাতত এবার থেকে এ ভেক্টর, বি ভেক্টর বা সি ভেক্টর, এনি কাইন্ড অফ ভেক্টরকে চিনতে শুরু করব। তাহলে এই যে একটা ভেক্টর এ ভেক্টর, এই যে কোয়ান্টিটি, এর একটা কি আছে বলছি আমি, মান আছে এবং দিক আছে। কিন্তু শুধুমাত্র মান আর দিক থাকলে যদি ভেক্টর হয়ে যায়, তাহলে আই কে ভেক্টর আমরা বলতাম, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে না, কারণ আই এখানে একটা নতুন পয়েন্ট অ্যাড হবে, যে এ যদি একটা ভেক্টর হয় তাহলে অবশ্যই করে মান দিক তো থাকবে, তার সঙ্গে নেক্সট যে পয়েন্টটা ইম্পর্টেন্ট যেটা যুক্ত হচ্ছে, এটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন রুল। এটা মেনে চলতে হবে। কি হতে হবে? ভেক্টর অ্যাডিশন রুল মেনে চলতে হবে। যে এ ভেক্টর যে একটা ভেক্টর, তার মান থাকতে হবে, দিক থাকতে হবে, আমরা দেখলাম। কিন্তু যেখানে আমাকে আই দেখাচ্ছে, আই একটা ভেক্টর নয়, তাহলে সেক্ষেত্রে আইকে কি একটা, যেহেতু ভেক্টর অ্যাডিশন রুল মেনে চলে না, তাই হচ্ছে আই ভেক্টর নয়। সেটা কি আমরা বুঝবো? তার মানে এ যদি একটা প্রপার ভেক্টর হয়, তাহলে তার মানও থাকতে হবে, দিকও থাকতে হবে, এবং ভেক্টর অ্যাডিশন যে রুল, সেটাকে কিন্তু মেনে আমাদেরকে চলতে হবে, তবে সেটাকে আমরা ভেক্টর বলবো। তো আপাতত আজকের এই ক্লাসে আমরা এই ভেক্টর অ্যাডিশন রুলটা সম্পর্কে একটু বুঝবো, যে ব্যাপারটা কী হয়। দেখো, একটু মনে বোঝার চেষ্টা করো, খুবই ইজি একটা জিনিস, ঠিক আছে? ধরো আমি 3টে ভেক্টর নিলাম, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর, একটা হচ্ছে সি ভেক্টর। আমি কী করবো, কী বলছি এখানে? ভেক্টর অ্যাডিশন রুল। তাহলে অ্যাডিশন রুলের জন্য মাত্র 2-3টে ভেক্টর লাগবে, 2-3টে ভেক্টর তোমার লাগবে। ধরে নাও আমি বলছি এটা একটা এ ভেক্টর, এখান থেকে ধরে নাও একটা ভেক্টর, সেটা হচ্ছে বি ভেক্টর, এটা বি ভেক্টর বলছি, এটা এ ভেক্টর বলছি। দেখো, এ ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট এটা, সেখান থেকে আবার এখান থেকে একটা বি ভেক্টর শুরু হয়েছে, এইটা হচ্ছে বি ভেক্টরে গিয়ে দাঁড়িয়েছে। এবার তোমরা ক্লাস 9-এ মনে করো ডিসপ্লেসমেন্ট পড়েছিলে। কি পড়েছিলে? ধরো একটা যাত্রাপথ, যে কেউ একটা এ বরাবর এই ডিরেকশানে গিয়েছে, এ ভেক্টর বরাবর, তারপর সে বি ভেক্টর বরাবর গিয়েছে। বাট এই দুটো পয়েন্টকে, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টকে যদি আমি একটা রেখা দ্বারা চিহ্নিত করতে চাই, তাহলে এইটা যে চিহ্নিত করতে আমি চাই, তাহলে এবং এটাকে তো আমি কী ভেক্টর বলতে পারি? সি ভেক্টর বলতে পারি। বড় বললাম যে আমি সি ভেক্টর দিয়ে
এ ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আর বি ভেক্টরের ফাইনাল পয়েন্টকে চিহ্নিত করলাম। তারপরে দুটো যে ভেক্টর, মানে এ থেকে ভেক্টরটা শুরু হয়েছিল, বি থেকে গিয়ে শেষ হলো, এ থেকে যাত্রা শুরু হয়েছিল, বি থেকে গিয়ে শেষ হলো। তাহলে এই যাত্রাপথটাকে আমি একটা সি ভেক্টর দিয়ে চিহ্নিত করলাম যে হ্যাঁ, আমি যদি এই ডিরেকশানে যাই তাহলে এ থেকে বিতে আমি ডিরেক্টলি যেতে পারবো। মানে আমি যদি সি ভেক্টর যদি বরাবর যদি যাই তাহলে আমি এর ইনিশিয়াল থেকে বি এর ফাইনালে ডিরেক্টলি চলে যেতে পারবো, ডিরেক্ট যেতে পারবো। এবং সেটা যেতে গেলে আমাকে সি ভেক্টর বরাবরই যেতে হবে, এটা করতে গেলে আমাকে সি ভেক্টর বরাবরই যেতে হবে। এবং যদি এমনটা হয়, যদি এমনটা হয়ে থাকে, তাহলে ভেক্টর অ্যাডিশন রুল আমাকে বলছে যে আমি এই যে এ ভেক্টর গিয়েছি এবং তারপরে যে বি ভেক্টর গিয়েছি, এই পুরো জায়গাটা সি ভেক্টরের সঙ্গে সমান হবে। এটা কি হবে? আমাকে সি ভেক্টরের সঙ্গে সমান হবে। এবং এটাকে বলা হচ্ছে যে ট্রায়াঙ্গুলার রুল, ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন, ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন এটাকে বলা হয়। যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সেখান থেকে সি ভেক্টর, এটাকে আমাদের বলা হয় ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর। ঠিক আছে, এবার ভেক্টর কিন্তু অনেক রকমের আছে, মানে জিরো ভেক্টর আছে, মানে ধরো ইউনিট ভেক্টর আছে, সেগুলোতে আমরা এখনও যাইনি, আমরা আস্তে আস্তে যাবো। অন্তত আমরা ভেক্টরের যে ক্যারেক্টার, যে কী কী প্রপার্টি থাকলে সেটাকে আমরা ভেক্টর বলবো, সেটাতে আমরা জাস্ট আপাতত একটু ডিসক্রাইব করছি সেটা সম্বন্ধে। ঠিক আছে, দেখো একটুখানি যেহেতু অনলাইনে কোনো রকম গল্পগুজব হচ্ছে না, ভালো করে পড়া হলে, তাই আমি কিছু ভিডিও একটু লেন্দি যাবে, কিছু ভিডিও একটু শর্ট যাবে, তোমরা একটু কষ্ট করে দেখো, আশা করি ভালো লাগবে, বুঝতে পারবে। না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে কন্টিনিউয়াসলি, আমি নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার, এনি টাইম কল করে কোনো সমস্যা হলে জিজ্ঞাসা করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা নেই। আই অ্যাম অলওয়েজ দেয়ার ফর ইউ। ওকে, তো দেখো এই যে জিনিসটা, এটা আর মানে আলাদা কি, মানে আমি যদি বলি যে এ ভেক্টর 2, বি ভেক্টর 3, তাহলে 2 আর 3 5 নর্মাল, এটা অ্যাডিশন হচ্ছে। এটাকে আমরা কি অ্যাডিশন বলি বাবু? এটাকে তো আমরা কি বলি? অ্যালজেব্রিক অ্যাডিশন বলি। এটাকে আমরা নর্মাল অ্যালজেব্রিক অ্যাডিশন বলি। যে অ্যালজেব্রিক অ্যাডিশন কী হচ্ছে? 2 এর সঙ্গে 3 যোগ করে 5 হচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে অ্যাডিশান আর এই যে অ্যাডিশান, এই দুটোর মধ্যে আলাদা কোনটা, মানে আলাদাটা কি আছে? না দেখো, 2 এর মাথায় কিন্তু ভেক্টর নেই, 3 এর মাথায় কিন্তু ভেক্টর নেই, আর 5 এর মাথায় কিন্তু ভেক্টর নেই। ভালো করে বুঝবে একটা কথা বলছি, কি বলছি। আমি বলছিলাম যে 2 + 3 যোগ করলে 5 হয়, অবশ্যই ঠিক আছে, বাট 2 ভেক্টর প্লাস 3 ভেক্টর যোগ করলে যে 5 ভেক্টরই হবে, এরকম কিন্তু কোনো রকম সিউরিটি নেই। ভালো করে বোঝা, একদম ক্লিয়ারলি বোঝো। 2 একটা ভ্যালু, 3 একটা ভ্যালু কনস্ট্যান্ট, এবং তারা দুজন যোগ করলে একটা 5 ভ্যালু আমাকে দেয়। বাট 2 যদি একটা ভেক্টর হয়, 3 যদি একটা ভেক্টর হয়, তারা যোগ করে যে আমাকে 5 ভেক্টর দেবে, এরকম কোনো কিন্তু সিওরিটি নেই, সিওরিটি কিন্তু নেই। তার মানে বুঝতে পারছো যে ভেক্টর যখন এই মাথায় চাপিয়ে দেবো, সেই ভেক্টরের যে অ্যাডিশন, যে প্রপার্টি, সেটা পাল্টে যাবে। বাট তার জেনারেল প্রপার্টি কী বলছে, যে যদি 3টে ভেক্টর এরকম থাকে, যেখানে এ একটা ভেক্টর এটা, ভি একটা ভেক্টর এটা, এবং তারা যাত্রা শেষ করেছে, এ থেকে যাত্রা শুরু হয়েছিল এবং বি ভেক্টরের সাহায্যে যাত্রা শেষ হয়েছে, তাহলে সেক্ষেত্রে সি যদি এমন একটা ভেক্টর হয় যে এ ভেক্টরের ইনিশিয়াল থেকে বি ভেক্টরের ফাইনালকে ডিরেক্টলি যুক্ত করেছে, তখন সেক্ষেত্রে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করলো, সেই ট্রায়াঙ্গেলের রুল যেটা বলছে যে ইনিশিয়ালের এ ভেক্টর ফাইনালের বি ভেক্টরকে যোগ করলে আমি এদের দুজনের একটা ভেক্টর, এদের দুজনকে যুক্ত করছে। মানে সি ভেক্টর কী করছে? অ্যাকচুয়ালি আমার সি ভেক্টর কী করছে? সি ভেক্টর যেটা করছে, এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টরের রেজাল্ট, মানে যাত্রাটা কোথায় শেষ হয়েছে সেই রেজাল্ট দেখাচ্ছে। তাই জন্য সি ভেক্টরকে বলা হবে রেজাল্ট্যান্ট ভেক্টর। সি ভেক্টরকে বলা হবে রেজাল্ট্যান্ট ভেক্টর, বা বাংলায় এটাকে বলা হবে লব্ধি ভেক্টর, রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। ঠিক আছে, তাহলে এই যে এ ভেক্টর আর বি ভেক্টর রেজাল্ট তোমার দেখাচ্ছে, তাহলে কে দেখাচ্ছে? সি ভেক্টর দেখাচ্ছে। তাহলে সি ভেক্টর হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে লব্ধি ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা লিখছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু সি ভেক্টর। কিন্তু তার মানে এই নয় যে এর মান বি এর মানকে যোগ করলে যে মানটা আসবে, সি এর মান তো আসবে। এই মান মানে ধরো নাও এ এর মান ধরো 1,
বি এর মান ধরো 2, তাহলে কি আসা উচিত? উত্তর 3 আসা উচিত। মানে এ এর মান যদি 1 হয়, বি এর মান যদি 2 হয়, তাহলে 3 এর মান কি 3 আসা উচিত। কিন্তু 3 যে আসবেই এরকম কিন্তু কোনো রকম সিওরিটি নেই, কারণ এরা ভেক্টর। এরা কোনো স্কেলার ভ্যালু নয়, কিন্তু নয়। এরা স্কেলার ভ্যালু নয়, এটা হচ্ছে ভেক্টর ভ্যালু, ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর কোয়ান্টিটি ভেক্টর অ্যালজেব্রাকে মেনে চলবে। তাহলে আমরা এতক্ষণ এটার ভেক্টর ফরমেশন ছিল, মানে এ ভেক্টর বি ভেক্টর প্লাস সি ভেক্টর, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর। এটা এতক্ষণ ধরে কিন্তু শুধুমাত্র ভেক্টর ভ্যালু ছিল। আমরা এবারের মান বের করা শিখবো। আমরা শিখব যে এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর, এখান থেকে আমরা এদের মান বলতে এই যে সি ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টর, এই সি ভেক্টরের আমরা মান বের করা শিখব, এবং আমরা সি ভেক্টরের দিক, মানে কীভাবে সি ভেক্টরটা আছে সেটা আমরা শিখব। ঠিক আছে, তাহলে একটু আমরা বোঝার চেষ্টা করি যে কীভাবে আমরা শিখব। দেখো, তার জন্য একটা আঁকা ইম্পর্টেন্ট। আমি একটা সেপারেট পেজ নিই, কারণ সেই আঁকাটা একটু ইম্পর্টেন্ট হবে। দেখো ভালো করে মন দিয়ে দেখো। অন্য একটা কালি একটু ইউজ করছি। আর কি কালি ইউজ করা যায়? দেখো, এবং আরেকটা কালি একটু লাগবে। না, এটা হচ্ছে না। দেখো, মন দিয়ে দেখো। এটাকে মানে কিছু কিছু বইয়ে না তোমার হচ্ছে ক্যাপিটাল লেটারও লেখা আছে, স্মল লেটারও লেখা আছে। আমি ক্যাপিটাল লেটার ধরেই এগোচ্ছি। ঠিক আছে, ধরো এটাকে আমি বলছি এ ভেক্টর, এটাকে আমি বলছি বি ভেক্টর, এটাকে আমি বলছি সি ভেক্টর। ডিরেকশন না দিলে কিন্তু ঘুচুং করে কেটে দেবে। ঠিক আছে, ডিরেকশন না দিলে কিন্তু ঘুচুং করে কেটে দেবে। দেখো, এই জায়গাটা একটা কথা বলি, যে এই জায়গাটা আমাদের একটা জিনিস ডিফাইন করতে হবে, যে অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর, এই কথাটা আমাদের এখানে একটু ডিফাইন করতে হবে, যে অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর সেটা কি। মনে রাখবে শুধু একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে দুটো রেখা দুদিকে যাচ্ছে, মানে দুটো ভেক্টর দুদিকে যাচ্ছে যে পয়েন্ট থেকে, সেইটাকে বলা হবে অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর। ধরো কোনো একটা পয়েন্টে দুটো রেখা এসে যুক্ত হয়েছে, এই পয়েন্টটাকে কিন্তু আমরা কোনোভাবে ভেক্টর বলবো, ভেক্টর অ্যাঙ্গেল বলবো না। যে পয়েন্ট থেকে ডাইভার্জ, এটা কি দেখাচ্ছে? ডাইভার্জ। এটা কি দেখাচ্ছে? কনভার্জ। তাহলে কনভার্জ পয়েন্ট কিন্তু অ্যাঙ্গেল নয়, অ্যাঙ্গেল হচ্ছে ডাইভার্জ পয়েন্ট। তাহলে দেখো, এই যে এ ভেক্টর, এই যে এ ভেক্টর, এই যে বি ভেক্টর, এদের মধ্যেকার অ্যাঙ্গেল কোনটা হবে? অ্যাঙ্গেলটা হবে কিন্তু বাবা এটা। অ্যাঙ্গেলটা কোনটা হবে? অ্যাঙ্গেলটা হবে কিন্তু এটা। এটাকে আমরা বলছি ধরে নাও যে আলফা। এটাকে আমরা বলছি ধরে নাও আলফা। তাহলে এটা কিন্তু অ্যাঙ্গেল হবে না, কারণ এটা দেখো, এটা কনভার্জিং সাইড, এটা কনভার্জিং সাইড। এই জায়গাটা দেখো, এটা কিন্তু কনভার্জিং সাইড, এটা কিন্তু হবে না। হবে কোনটা? এইটা। দেখো মন দিয়ে শোনো। এবারে আমি কি বের করব? আমি সি ভেক্টরের মান বের করব। কার রেসপেক্টে বের করতে হবে আমাকে? অবশ্যই এ ভেক্টর বি ভেক্টর রেসপেক্টে বের করতে হবে আমাকে। আমি সি ভেক্টরের মান বের করব, মান বার করব, এবং সেটা অবশ্যই আমাকে এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টরের মানের রেসপেক্টে বের করতে হবে, মানের সাপেক্ষে বের করতে হবে, মানের সাপেক্ষে বার করতে হবে। দেখি কীভাবে বের করা যায়। ঠিক আছে, দেখো সবার প্রথমে ধরে নিচ্ছি, যেহেতু আমি ভেক্টরগুলোকে ডিফাইন করে নিচ্ছি, তাহলে আমরা কোনো কিছুর মান, কোনো ভেক্টরের মানকে যদি আমরা লিখি, কীভাবে লিখবো দেখো। যদি বলি যে এ ভেক্টরের মান, সেটা লিখি ভাবে যে এ ভেক্টরের মড, এই কথাটাকে লেখা হয়, এই কথাটা হচ্ছে মড অফ এ ভেক্টর, সেটাকে আমরা লিখতে পারি এ। একইভাবে বি ভেক্টরের মান, সেটা হচ্ছে বি ভেক্টরের মড, সেটা হচ্ছে বি।
একইভাবে সি ভেক্টরের মড মান বের করবো আমরা শুধুমাত্র সি ভেক্টরের মড, সেটা হচ্ছে সি। মানে এইভাবে এক্সপ্রেস করা হয়। কোনো ভেক্টরকে পাশে যদি একটা মড দিই, এই যে এই চিহ্নটা দেওয়া মানে এটাকে মড বলে, কোনো ভেক্টরের পাশে যদি মড দিই তাহলে শুধু বোঝাচ্ছি যে আমি মানটা চাইছি, আমি বোঝাচ্ছি যে আমি মানটা চাইছি, শুধু মান নিয়ে কথা বলবো, কারণ আমি সি ভেক্টরের মান বের করতে চাইছি। তো আগে মানটা বের করি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, মানে এই যে জায়গাটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এই ভেক্টরটা থেকে সি ভেক্টরের মানটা কি আসবে অ্যাকচুয়ালি সেটা বের করতে চাইছি। তাহলে ধরো আমি নামকরণ যদি করি, যদি নামকরণ আমি করি যে এটাকে যদি পি পয়েন্ট বলি, যদি এটাকে কিউ পয়েন্ট বলি, এটাকে যদি আর পয়েন্ট বলি, এটাকে যদি এস পয়েন্ট বলি, পি কিউ আর এস যদি বলি আমি, তাহলে সেক্ষেত্রে দেখো যদি আমি একটু বোঝো, যদি আমি এখানটায় বলি যে পি এস স্কোয়ার, যদি বলি পি এস স্কোয়ার, এবং সবথেকে বড় কথা কোনটা করলে বেটার হয়, ধরো ত্রিভুজ পি এস আর এর ক্ষেত্রে, পি এস আর এর ক্ষেত্রে, পি এস আর এর ক্ষেত্রে যদি বলি, তাহলে যদি আমি বলি পি এস স্কোয়ার, পি এসটা কি বুঝতে পারছো যে পি এসটা হচ্ছে আমাদের অতিভুজ, পি এসটা কি, পি এসটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি হয়, লম্ব স্কোয়ার, এটাকে যদি আমি লম্ব বলি, এটাকে যদি আমি ভূমি বলি, পুরোটাকে যদি আমি ভূমি বলি, তাহলে ভূমি স্কোয়ার, তাহলে কি হবে এস আর এর স্কোয়ার প্লাস পি আর এর স্কোয়ার। মন দিয়ে শোনো, একটা হবে এস আর এর স্কোয়ার, একটা হবে পি আর স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। কার সূত্র এটা, পিথাগোরাস দাদু, পিথাগোরাস দাদুর সূত্র, এটা দাদুই হবে, এত বছর বয়স, কবে জন্মেছে তার ঠিক নেই, পিথাগোরাস দাদুর একটা সূত্র। আমি ডাইরেক্টলি কেন লিখলাম, কারণ তো আমি এখন তো মান নিয়ে কথা বলছি, তাই কারোর মাথায় আমি ভেক্টর দিচ্ছি না, ওই জন্য সবার আগে এখানে ডিফাইন করে নিচ্ছি প্রত্যেকের মান নিয়ে আমি কথা বলছি, এ ভেক্টরের মান এ, বি ভেক্টরের মান বি এবং সি ভেক্টরের মান সি, সবার মান নিয়ে কথা বলছি আমি। তাহলে দেখা যাক, দেখো পি এস ভেক্টর, সরি পি এস স্কোয়ার ইজ ইকুয়ালস টু, দেখো এস আর স্কোয়ার মানে কোনটা, এটা। আচ্ছা এই জায়গাটা কি কোনো ভেক্টর ডিফাইন করা আছে, নেই তো, এই জায়গার কোনো ভেক্টর ডিফাইন করা নেই, তাহলে আমি এটা আপাতত রাখি এখানে এস আর স্কোয়ার। আচ্ছা পি আর স্কোয়ার, পি আর স্কোয়ারটাকে দেখো আমি এইটা মানে এখান থেকে যদি টানি এই পার্টটা আর এই পার্টটা দুটো পার্টে ভাগতে পারি, মানে কি লিখতে পারি পি কিউ প্লাস কিউ আর তার হোল স্কোয়ার, লিখতেই পারি, অবশ্যই লিখতে পারি। তোমরা এটা ভালো বুঝতে পারছো যে পি আরটাকে আমি পি কিউ আর কিউ আরে ভেঙে দিলাম, আমার ইচ্ছা হয়েছে ভাঙলাম, কী হবে দেখি, এস আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ ইন্টু কিউ আর, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তোমরা এটা আমার থেকে ভালো জানো, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। তাহলে এবার দেখো হলো, কোনো অসুবিধা নেই। আমি কেন করছি, কারণ এখানে দেখো কথাটা ভালো করে পড়ো, যে সি ভেক্টরের মান, যে সি ভেক্টরের মান বার করব এ আর বি ভেক্টরের মানের সাপেক্ষে। এবার দেখো তুমি ভালো করে এখানে একটা জিনিস ভালো করে দেখো এখানটায়, যে যখন আমরা এস আর স্কোয়ার করলাম, এস আর স্কোয়ার তো কোনো রকম ভেক্টরকে ডিফাইন করা নেই, কোনো রকম ভেক্টরের মান তো এখানে দেওয়া নেই, তো সেটাকে আমরা আনতে হবে, ওই জন্য এস আরটা রেখেছি, পরে আনছি আমরা। কিন্তু পি কিউ পি আর তো কোনোভাবে একটা ভেক্টরকে বলছে না, আমাদের পি কিউ একটা ভেক্টর, মানে পি কিউ ভেক্টরের মানটা দেওয়া আছে এ, পি কিউ ভেক্টরের মানটা দেওয়া আছে এ, কিউ আর ভেক্টরের কোনো মান মানে কিউ আর পোর্শনটা কোনো মান কিন্তু আমাদের কাছে দেওয়া নেই। তাহলে এস আর ভেক্টর রাখলাম, তাই এটাকে পি আরটাকে পি কিউ আর কিউ আরে ভেঙে দিলাম, তারপর আমরা এগোবো আস্তে আস্তে, দেখো তারপরে। তাহলে এই যে এস আর স্কোয়ার কোনো অসুবিধা নেই, তাহলে দেখো একটা কাজ করছি আমি, একটা কাজ করি যে এই যে এস আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ারটাকে একসঙ্গে লিখি, কেন লিখছি একটু পরে বলছি, প্লাস 2 ইন্টু পি কিউ ইন্টু কিউ আর। দেখো মন দিয়ে, এই যে এস আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, মন দিয়ে দেখো, এই যে এস আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, এস আর মানে এইটা লম্ব, আর কিউ আর স্কোয়ার মানে এই ছোট্ট যে ত্রিভুজটা, মানে পাশে লিখছে দেখো, ফর ত্রিভুজ এস কিউ আর, এইটার জন্য, এইটা লম্ব
এইটা তখন সেই ভূমি হয়ে যাবে না? এইটা তখন আমার ভূমি হয়ে যাবে না? এইটা লম্ব, এটা ভূমি, এই ছোটো ত্রিভুজটার জন্য এটা লম্ব, এটা ভূমি। তাহলে এস আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে কী হবে? অতিভুজ স্কোয়ার। এর অতিভুজ কোনটা? এস কিউ। এর অতিভুজ কোনটা? এস কিউটা হচ্ছে এর অতিভুজ। তাহলে এখানে কী লিখব? এই দুটোর জন্য এস কিউ স্কোয়ার পি কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ ইন্টু কিউ আর। লিখেছি। কেন লিখলাম? কারণ দেখো এস কিউর ভ্যালু আমার দেওয়া আছে বি। দেখো বি এখানে পাশে লিখে দিচ্ছি। দেখো এটা হচ্ছে এস কিউ। এটা কোনটা? দেখো পি কিউ। তাই আমরা পি কিউ আর এস কিউ নিয়ে আসলাম ফর্মুলার মধ্যে। আমি ওই জন্য পি কিউ আর এস কিউ নিয়ে এসেছি। আমি কায়দাবাজি মেরে পি কিউ আর এস কিউ নিয়ে এসেছি ফর্মুলার মধ্যে, যাতে আমি এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মানকে যেন বসাতে পারি। তাহলে এবার তাহলে বসাই আমরা। এস কিউ মানে কি? এস কিউ মানে বি ভেক্টরের মান। তাহলে এখানে লিখছি, যেহেতু মান নিয়ে কথা বলছি তাহলে শুধুমাত্র লিখে দিচ্ছি বি স্কোয়ার। কারণ দেখো আমি এস কিউ মানে লিখে রেখেছি বি ভেক্টরের মড বি। তাহলে বি স্কোয়ার প্লাস পি কিউ। পি কিউ কোনটা? পি কিউ হচ্ছে এ। দেখো পি কিউ কোনটা? পি কিউ হচ্ছে এ ভেক্টরের মড, মানে এ মান। তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ মানে কোনটা? পি কিউ মানে এ, কোনো অসুবিধা নেই। পি কিউ মানে এ বসিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। কিন্তু কিউ আর, এই যে জায়গাটা কিউ আর, এই যে জায়গাটা, এই জায়গাটার তো কোনো মান বলা নেই। এই জায়গাটার মান বলা নেই যখন, এই মানটাকে আমাকে এ বা বি কাউকে দিয়ে একটা সাবস্টিটিউট করতে হবে। এবং এই কিউ আর পার্টটা, এই যে কিউ আর পার্টটা, এই যে কিউ আর পার্টটা, এই কিউ আর পার্টটা হচ্ছে ত্রিভুজ এস কিউ আর এর একটা অংশ, হ্যাঁ কি না? যে এই যে জায়গাটা, এই যে জায়গাটা যেটাকে আমরা আলফা বলেছি, এইটা হচ্ছে আমার কিউ আর, এটা এস। তাহলে এই যে কিউ আর পার্টটা, আর আমার কাছে এখানে একটা জানা জিনিস আছে, এটা হচ্ছে বি, এর মানটা হচ্ছে বি। আর এই জায়গাটার মান আমি জানি না, এখানে আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে যদি আমি এক্স বাই বি করি, কারণ যেহেতু আমার হচ্ছে এক্স এর মানটা লাগবে আর আমি বি এর মানটা জানি, যদি আমি এক্স বাই বি করি তাহলে কী লিখতে পারবো? এখানে কস আলফা লিখতে পারবো। কারণ কি? ভূমি বাই অতি, তার মানে কি? কস থিটা হয়। এখানে আলফা আছে অ্যাঙ্গেলটা, তাই কস আলফা লিখতে পারি। তাহলে এক্স ইজ ইকস টু কী লিখতে পারবো? বি কস আলফা। বুঝতে পারলাম? এক্স মানে কোনটা? এক্স মানে কিউ আর। তাহলে কিউ আর মানে কি হবে? বি কস আলফা। তাহলে এখানে আমরা কি ইনপুট করছি? বি কস আলফা। তাহলে ভালো করে দেখো, আমি শুরু করেছিলাম কি নিয়ে? শুরু করেছিলাম আমি হচ্ছে পিএস নিয়ে। তাহলে পিএস মানে কি? পিএস মানে কি? পিএস মানে হচ্ছে সি এর মান। এটা হচ্ছে পিএস। দেখো এই যে পিএস, এই যে পিএস, এটা হচ্ছে সি এর মান। তাহলে আমি পেলাম কি? সি স্কোয়ার ইজ ইকলস টু, যদি সাজিয়ে লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। তাহলে যখন আমি সি এর মান বার করলাম, সি এর যখন মান বার করলাম, সেখানে আমার এ এর মান আছে, ভালো করে বুঝবে, এ এর মান আছে, সেখানে বি এর মান আছে, এবং ইম্পর্টেন্ট যেটা, এ অ্যান্ড বি এর মধ্যেকার অ্যাঙ্গেলও আছে ফর্মুলার মধ্যে। তার মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকলস টু সি ভেক্টর, মানে এ প্লাস বি ইজ ইকলস টু সি কিন্তু নয়। এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকলস টু সি ভেক্টর মানে কিন্তু এ প্লাস বি ইজ ইকলস টু সি নয়। যদিও আমরা সি এর মান বের করি, মানে সি এর যদি আমি মান বের করতে চাই, তাহলে কিন্তু এটা নয়, কিন্তু এটা নয়, এটা নয়, এই সূত্রটা নয়। এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকলস সি ভেক্টর, এই যে ট্রায়াঙ্গুলার ল, এই যে ট্রায়াঙ্গুলার ল, সেখান থেকে যদি আমরা সি ভেক্টর, বা যদি আমি এখান থেকে রেজাল্ট্যান্ট ভেক্টরের যদি আমরা মান বের করতে চাই, রেজাল্ট্যান্ট ভেক্টরের যদি আমরা এখান থেকে মান বার করতে চাই, তাহলে সে আমাকে দেখাচ্ছে কি, যে সি স্কোয়ার ইজ ইকলস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
2ab cos আলফা। আর তোমরাই বলো, যদি a এর মান 2 ভেক্টর, b এর মান যদি 3 ভেক্টর হয়, তাহলে c এর মান কি কখনো 5 ভেক্টর হবে এরকম কোনো সিকিউরিটি আছে কি? কখনোই থাকবে না। কারণ আমার সেখানে a এর মান লাগবে, b এর মান লাগবে, এবং এদের দুজনের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের সাপেক্ষে কিন্তু আমার এটাকে আলোচনা করতে হবে। যদি আমি এখানে c এর মানটা চাই, সেটা কত হয়ে যাবে? a স্কোয়ার b স্কোয়ার প্লাস 2ab cos আলফা হোল টু দি পাওয়ার হাফ, বা এটাকে রুট দিয়ে তুমি রিপ্রেজেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, হোল টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা এখানে মানটা বের করতে ছিল যে c এর মান আমরা কীভাবে বের করব, ঠিক আছে? পরের ভিডিওতে আমি c এর ডিরেকশান বের করা দেখাচ্ছি, এবং এর থেকে কিছু অঙ্ক, কিছু ম্যাথামেটিক্স আমি আস্তে আস্তে দেখাবো, ঠিক আছে? তার মধ্যে কথা একটা কথা আমি বলতে চাই, দেখো আমরা আস্তে আস্তে এই সাবজেক্টগুলো একটু গভীরে ঢুকবো, কারণ তোমরা তো বেসিক্যালি সবাই বেশিরভাগ যেই মেইন অ্যাডভান্স নিট এসব নিয়ে আলোচনা করো, পড়াশোনা করার চেষ্টা করবে। এখন জগতে এটাই আছে, আরও অনেক ডিপার্টমেন্ট আছে, সেগুলো নিয়ে আমরা বিস্তর আলোচনা করবো, যে কোন কোন ডিপার্টমেন্টে আরও ফিজিক্স নিয়ে এগোনো যায়, কেমিস্ট্রি নিয়ে এগোনো যায়, ম্যাথ নিয়ে এগোনো যায়, সেগুলো ভিডিও আমি তোমাদেরকে দেবো। কারণ অ্যাজ আ দাদা আমি যেগুলো তখন অসুবিধায় পড়েছি, জানতাম না, ভুল করেছি, চাই না তোমরা সেই ভুলগুলো করো, ঠিক আছে? সবটাই জানাবো, শেখাবো, বোঝাবো, চেষ্টা করবে শেখার, বোঝার। কোনো অসুবিধা হলে এনি কাইন্ড অফ কোয়ারি তুমি আমার হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, আমার ইনস্টাগ্রামে SMS করতে পারো, সব কিছু লিঙ্ক দিয়ে দেবো, যখন ইচ্ছা যেমন ইচ্ছা কথা বলে নেবে। আপাতত আমি এখন আমার ফেস দেখাচ্ছি না, একটু ভিডিওগুলো সড়ো করে হোক, একটু চ্যানেলটা বাড়ুক, চেষ্টা করি। আমার আগে একটা চ্যানেল ছিল যেটাতে প্রায় 11K মতো সাবস্ক্রাইবার ছিল, সেটা কোনো কারণে একটুখানি ঝামেলার জন্য 2022 সাল নাগাদ, 21-22 সাল নাগাদ যখন ছিল, তখন কলেজে আমি পড়তাম, তখন ভিডিও বানাতাম আমি, মানে ভালো লাগতো, তখন কলেজ সবে শেষ করেছি 20 নাগাদ, তখন মানে বানাতাম, তখন কোনো কারণে চ্যানেলটা ডিলিট হয়ে যায়, মানে ডিলিট করে দিই আর কি। তো আবার শুরু করেছি, তোমরাই যদি একটু সাহায্য করো তা চ্যানেলটাকে আপনার আপডেট হবে। সাহায্য করার অর্থ এটাই, যাতে সবার কাছে যে সমস্ত বাচ্চারা টাফলি বুঝতে পারে না, তাদেরকে একদম জেনারেলি, একদম ইজিলি যাতে ফিজিক্সটা বোঝাতে পারি, সেটাই আমার ইচ্ছা। আমি নিজেই ফিজিক্স শিখি, ওয়াল্টার লিউনি স্যারের কাছ থেকে, এসি হওয়ার কাছ থেকে, আলাক পান্ডের কাছ থেকে আমি ফিজিক্স শিখি, এবং আমি চেষ্টা করছি আরও ইজিভাবে তোমাদের কীভাবে বোঝানো যায়, ঠিক আছে? তো চলো, স্টে টিউনড টু নেভার স্ট্রাগল। থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে, ওকে? চলো।